দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারী দিবসে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজনে। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা এবং উন্নয়নের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র গঠনে নারীর অবদান কতটা গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় নারীর অবদানে আগামীর সম্ভাবনা। দর্শক, জাতিসংঘের এবারের মূল থিম হলো রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস। বৈষম্যমূলক আইন দূর করে সকল নারী ও মেয়েদের জন্য সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। বিশ্বব্যাপী এবারের ক্যাম্পেইন থিম হলো গিভ টু গেইন। এর মূল বার্তা হলো সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা। দর্শক, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার বাম দিক থেকে প্রথমে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি, বিএনপি। এরপরে আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট কামরুন নাহার, সদস্য ও পরিচালক নারী পক্ষ, এবং আমাদের সাথে রয়েছেন তাসলিমা আখতার লিমা, শ্রমিক ও নারী অধিকার কর্মী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করব। আলোচনার শুরুতেই যেমনটা আমরা বলছিলাম যে আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং নারী দিবসে আমরা জানি যে অনেক ধরনের আয়োজন হয়ে থাকে, সেটি থাকে একটা বিশেষ দিনকে ঘিরে। আসলে আমি শুরুতেই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। যে আমাদের দেশের আমরা জানি যে আমি যদি বলি যে একেবারে 50% নারী, আসলে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, যদি আমরা এভাবে বলি, তো এরকম একেবারে অর্ধেক নারী, তো সেই ক্ষেত্রে নারীর যে অবস্থান সমাজে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে ধন্যবাদ। নারী দিবসের উপলক্ষে আমার সাথে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আন্তর্জাতিক নারী দিবস, আসলে এই দিনটাকে আমি সাধারণ আর 10টা দিনের মতো ভাবলেও এই জায়গা থেকে এই দিনটার কথা মনে আসলে আমার মনে হয় যে আমার অধিকারটা প্রতিষ্ঠা পাওয়ার একটা দিন। যে দিনটায় আমি একটা সময় যে আমার ভোটাধিকার ছিল এটাই তো কেউ জানতো না, ছিল না। কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই জায়গা থেকে তিল তিল করে নিজের অধিকারটা ছিনিয়ে আনাটা একটা দিন। এই জন্য আমি আর সাধারণ 10টা দিনের সাথে তুলনা করলেও আমার মধ্যে একটা পূর্ণতা পায় এই দিনের কথা আমি যখন চিন্তা করি। তো সেইখান থেকে আজকের যে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের এই 55 বছরের দেশে আপনার নারীদের, আমি যদি রাজনৈতিকভাবে প্রথমে বলি, 10টা নারী দিয়ে যখন নারী পিছিয়ে পড়া নারী ছিল, তখন 15টা নারী দিয়ে প্রথম শুরু করেছিল সংসদে আপনার সংরক্ষিত আসনগুলো। তখন খুবই প্রয়োজন ছিল, যেটা আজকে 55 বছরে আমি মনে করব যে আমরা স্বয়ংসম্পন্ন অনেকটা, কি শিক্ষায়, কি আপনার কর্মজীবনে। এই কারণে বলছি যে শিক্ষায় এখন আপনি যে কথাটা বললেন, অর্ধেক নারী অর্ধেক পুরুষের দেশ, শিক্ষায় কিন্তু অনেক ক্ষেত্রে নারী এখন উচ্চ শিক্ষায় বা মাধ্যমিক শিক্ষাগুলোতে পুরুষের চেয়ে বেশি। তো অনেক জায়গায় আমি গতবারের রিপোর্টটা যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর, এই বছরে তো এখনও ভর্তি হচ্ছে, ফাইনাল রিপোর্ট আসে নাই, গত বছরের রিপোর্ট হচ্ছে 53% নারীরা পড়ালেখা করে, তার মানে পুরুষ 47%। আর বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজগুলোতে নারীরা গত বছরে ভর্তি হয়েছে 65%, তার মানে পুরুষরা 35%। তো সেইখানে আমি এটা মনে হলে আমার পুরুষের প্রতি শ্রদ্ধায় আমার অবনত মস্তক হয়, এই কারণে যে প্রত্যেকটা নারীর পিছনে একটা গল্প আছে, একটা নারীর সাথে একটা পুরুষের গল্প আছে, একটা বাবার গল্প আছে, একটা স্বামীর গল্প আছে, একটা ভাইয়ের গল্প আছে, এবং মা বোন তো এরা তো আছেনি। তো এই যে গল্পগুলোতে আস্তে আস্তে এই গল্পগুলোতে আমরা এগিয়ে গিয়েছি, এইখানে আমার ভীষণ ভালো লাগে। কিংবা নারী যখন শুধুমাত্র স্কুলের চাকরির জন্য না, নারী পাইলট থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে অনেকখানে নারী এখন তার অবদান রাখছে। এই জায়গাটা আমার ভালো লাগে। আমি কষ্ট পাই ওই জায়গাটায় গেলে, যখন নারী রাজনীতিতে অনেকটা অপাংতেও একই সুবিধা মানে নিয়ে মাথার মানে ঘিলুর কথা যদি বলি, যে মেধা, তার কর্মদক্ষতা, কর্মস্পৃহা, তার শ্রমের সময় দেওয়া, সব কিছু কিন্তু পুরুষের সমান ধরলেও
ওই জায়গাটায় মানে জয় করার জায়গাটায় নারীরা এখনো ঠিকমতো কারায়ত্ত করতে পারে নাই। আচ্ছা, সেটা আমি মনে করি যে আমাদের আন্দোলনটা এখন যে জায়গায়, হয়তো আমরা বঞ্চিত হচ্ছি, কিন্তু আমাদের পরবর্তী ধাপগুলো ওরা রেডিক্যালি ওরা চেঞ্জ হয়ে যাবে, ওরা পাবে, এটা আমি বিশ্বাস করি। আমি হয়তো বা আমার জীবদ্দশায় দেখে যেতে পারি, এটা তখন আর আমার কষ্ট লাগবে না যে আমার বঞ্চিত হওয়া, আমাদের বঞ্চিত হওয়া, এই কষ্টটা লাগবে না। আমি এই কারণে বলছি এই কথাটা, আমি শুধু ডানপন্থী বা মধ্যপন্থীদের কথা বলছি না, বামপন্থীও যদি আমি হিসেব করি, সেই আপনার মতিয়া চৌধুরীদের সময় থেকে একজন মতিয়া চৌধুরী কিন্তু ঝলসে উঠেছিল। তাতে কি মনে হয়েছিল যে বামরা বোধহয় ওইখানে কিছু সুযোগ পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে এখন যদি আপনি ওই হিসেব, ওই রেশিও অনুযায়ী হিসাব করেন, ওখানেও কিন্তু পিছিয়ে আছে নারীরা। তো সবখানে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্নতা ছাড়া আমি মনে করি যে অনেকাংশে আমরা জয়ী হয়েছি। আর কিছুটা অংশ যে, যেমন ধরেন কিছু চাকরির ক্ষেত্রে যে ক্ষেত্রটা বিশ্লেষণ করা হয়, মুখে কিছু বলে না নারীদের জন্য, কিন্তু ভেতরে ভিতরে কিন্তু ওই পুরুষের দৌরাত্ম্যটা একটু থাকে। আরেকটা জিনিসের আমি এই মুহূর্তে খুবই আমি খুশি যে এই যে কোটা আন্দোলন গেল, কোটা আন্দোলনে নারীদের একটা সময় কিন্তু একটা কোটা ছিল, নারীদের কোটাটা চলে গিয়েছে বা নাই বা আছে, সেটা নিয়ে নারীদের কোনো এই মুহূর্তে মাথা ব্যথা নাই। কোনো নারী প্রতিবাদ করে নাই যে আমার কোটাটা রাখতে হবে। যদি এই কথাটা বলতো তাহলে কিন্তু এটা বলবৎ থাকতো, কারণ এটা অর্ধেক সমাজ, তাই না? তো সেইখানে নারীরা কিন্তু ওই জায়গাটা বুঝেছে যে আমার কোটাটাকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি সমতার জায়গায় লড়াইয়ে আমি ওইখানে টিকতে পারবো না। তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আমি অদূর ভবিষ্যতে আমরা ভালো কিছু আরও দেখব। জি, ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট কামরুন নাহার আপনার কাছে আসি। আমরা বলছিলাম যে এবারে যে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, তার কিছু থিম আমরা দেখছিলাম যে সারা বৈশ্বিক বা বাংলাদেশেও একটা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। তো আমরা একটু জানতে চাই যে এই যে প্রতিপাদ্য, এইটাকে কিভাবে, মানে কেন বা কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? অনেক ধন্যবাদ আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিপাদ্য নিয়ে আমাদের, আমি একজন নারীপক্ষ সদস্য এবং কর্মী হিসেবে আমি যেটা মনে করি, প্রতিপাদ্য অবশ্যই আমাদেরকে লক্ষ্যে ব্যক্ত করতে, আমাদের যে সম অধিকার আদায়ের যে প্রত্যয়টা, সেটা ব্যক্ত করার একটা সুযোগ করে দেয়। তো সেক্ষেত্রে আপনি যে থিমগুলোর কথা বললেন আন্তর্জাতিকভাবে যেটা হয়েছে, সেটার প্রথম যেটা বললেন অর্জন ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে, সেটার সঙ্গে আমি অবশ্যই মনে করি যে হ্যাঁ, আমাদের যে নারীর যে অবস্থান সেটা পরিবর্তনের জন্য এই ধরনের প্রতিপাদ্য অবশ্যই নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার, সম অধিকারের যে লড়াইটা এবং নারীর প্রতি বৈষম্য এবং অমানবিক আচরণের প্রতিবাদ করার যে প্রয়োজনটা, সেটাকে খুব সামনে এনে দেয়। কিন্তু আমি আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আবার যখন চিন্তা করি, তখন আবার আন্তর্জাতিক প্রতিপাদ্যের সাথে আমি বাংলাদেশের প্রতিপাদ্যটাকে একটু ঘুরিয়ে দেখার একটা সুযোগ আমি মনে করি এই আন্তর্জাতিক নারী দিবস দেয়। আপনি হয়তো অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশে আমরা 1991 সাল থেকে একটা জোটবদ্ধ হয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে থাকি, এবং আমরা এবারের প্রতিপাদ্য করেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব, বাস্তবতা ও প্রত্যাশা। আমি মনে করি এই ধরনের প্রতিপাদ্য যখন আমরা করব, আমাদের এখনকার প্রেক্ষাপটটা আমরা খুব স্পষ্টভাবে আমাদের দাবিগুলো যেভাবে উপস্থাপন করা দরকার এবং যে প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং নারীর যে উদাহরণগুলো আপা দিলেন, যে নারী বাংলাদেশের একটা পরিসংখ্যান আমার কাছে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 কোটি, প্রায় 2.5 কোটির মতো নারী আমরা কর্মক্ষেত্রে আছি, কিন্তু সেই কর্মক্ষেত্রে নারীকে অবজ্ঞা, অবহেলা, নির্যাতন, অহেতুক বাজে কথা বলা, নারী বিদ্বেষী আচরণ, এটা সর্বত্র বিরাজমান, এবং যার খুব ভালো প্রতিফলন আমরা দেখলাম এবার সংসদ নির্বাচনে, যে নারীকে কিভাবে কোণঠাসা করার একটা রাজনীতি, বলবো আমি, যে নারীর জন্য আমরা বলি রাজনীতি করুন, কিন্তু নারীকেই রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার একটা চরম কৌশল আমরা দেখলাম, এবং এখানে আবার সবাই কিন্তু ঐক্যমতে ছিলেন। তো সেটা আমি মনে করি নারীর অবস্থা বিশ্লেষণের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা মনে করি। ঠিক আমরা দেখলাম যে 51% মানুষের প্রতিনিধিত্ব করবেন মাত্র 7 জন নারী, যদিও এখনও
50 সিট অপেক্ষমান যদিও, কিন্তু সেই 50 সিটকে তো আমরা এখনও আমরা ধরে নিচ্ছি নারীরা যে এই সিট আমার জন্য নয়, এটা হলো আমাকে করুণা হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমরা এতদিনের একটা দাবি ছিল যে এটা এই আসনে সরাসরি নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়া কি হবে না হবে ইত্যাদি নিয়ে অনেকগুলো আলোচনার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু কোনো সুযোগকেই গ্রহণযোগ্য করা হলো না, অবজ্ঞা অবজ্ঞা অবজ্ঞা। তা আমি মনে করি নারী দিবসের এই যে সুযোগ, যে একটা প্রতিপাদ্যকে সামনে আনা এবং এই আলোচনাটাকে সামনে নিয়ে আসা এবং এই কাঠামোগত যে পরিবর্তনের কথা আমরা বলতে চাই বা বলতে হচ্ছে আমাদেরকে বারবার করে, সেই সুযোগটা আমাদেরকে দেয় এই আন্তর্জাতিক নারী দিবস। জি, ধন্যবাদ। তাসলিমা আক্তার, আপনার কাছে আসি। কিছু কথা উঠে আসলো আমাদের নারীদের যে অবস্থা। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে পরিবার ও কর্মক্ষেত্রে আমরা দেখছি যে দুটো দায়িত্ব কিন্তু মেয়েরা সামলায়। আসলে তারা পরিবারেও কাজ করছে, আবার যারা কর্মজীবী নারী তারা বাইরেও কিন্তু কাজ করছে, তারা অবদান রাখছে, এবং কিন্তু সমাজ কতটা আসলে স্বীকৃতি দিচ্ছে আসলে, তো সেই জায়গায় আমরা কোথায় রয়েছি? অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এই আলোচনায় ডাকবার জন্য, এবং আমাদের সহ আলোচকদেরকেও আমি ধন্যবাদ জানাই, নারী দিবসের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরের আগে আমি একটু নারী দিবসের যে ইতিহাস সেটাকে একটু স্মরণ করতে চাই। বিশেষ করে নারী দিবসের সূত্রপাত ঘটিয়েছিলেন যারা, জি জি, আমরা জানি যে নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক শহরের সুচ কারখানার পোশাক শ্রমিকরাই কিন্তু প্রথম শ্রম ঘণ্টা এবং মজুরির দাবিতে একটা আন্দোলন করে। তারই সূত্রপাতে 1910 সালের থেকে সারা দুনিয়ায় নারী দিবস পালন করার জন্য নারী ক্লারা জেটকিন আহ্বান করেন, এবং আমরা তারও বহু বছর পরে আমাদের দেশে পোশাক কারখানার শ্রমিকরা তাদের শ্রম দেওয়া শুরু করেছে অর্থনীতিতে। এবং তারপরে আমরা এত বছর পার হওয়ার পরেও আমরা যদি দেখি যে আমাদের দেশে নারীদের কী অবস্থা, আপনি যেটা বলছিলেন যে ঘরে এবং বাইরে দুই জায়গায় নারীরা সময় দিচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন আপনি যেটা করছেন, যে দুই জায়গায় একজন ব্যক্তি কেন সময় আসলে দিবে। আমরা আমাদের নারীদেরকে এখন পর্যন্ত, আমাদের বাংলাদেশ একটা 55 বছরের স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যাত্রা, এবং সেখানে আমরা আমাদের অর্থনৈতিকভাবেও আমাদের নারীরা ভূমিকা রাখছে, শিক্ষার দিক থেকে নারীরা অগ্রসর হয়েছে। সেই জায়গায় আমরা যদি বলি যে সমাজের নারী পুরুষ উভয়েরই আসলে নাগরিক হিসাবে তার যে মর্যাদা পাওয়া, তার যে সুযোগ সুবিধা পাওয়া সেটা দরকার। ফলে নারী তার পরিচয় যদি হয় যে কেবলমাত্র সে মা বা গৃহিণী, এটা যদি তার প্রধান পরিচয় হয় বা যৌন বস্তু হিসাবে সমাজে তাকে পরিচয় করা হবে বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে, তাহলে কিন্তু নারী তার সমাজে, রাষ্ট্রে তার যে ভূমিকা, জাতি গঠনে, রাষ্ট্র গঠনে বা ইতিহাসে তার যে ভূমিকা রাখা, সেই রাখার কাজটা করতে পারবে না। তো সেটা আমাদের সমাজের মধ্যে আছে। তো সমাজে আসলে বরং ঘরের কাজটাকে কেবল নারীর কাজ হিসেবে, যে বোঝা হিসেবে নারীর উপর চাপিয়ে দেওয়া, সেটাকে স্বীকৃতি দেওয়ার বদলে নারীকে সেই ঘর গেরস্থালির কাজ থেকে মুক্ত করাটা অনেক বেশি জরুরি, যেটার মধ্য দিয়ে নারী সমাজ এবং রাষ্ট্র গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। কারণ ধরেন আমার মানে মা হওয়া এটা একটা প্রাকৃতিক বিষয়, এটা বাবা হওয়াটাও প্রাকৃতিক বিষয়, কিন্তু দেখা যায় যে সন্তান লালন পালনের কাজ, একটা সন্তান তো সমাজেরই অংশ, সে দক্ষ জনগোষ্ঠী হয়, দক্ষ নাগরিক হয়, দেশের নেতৃত্ব হয়, তখন তাকে লালন পালন করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। ফলে সেই জায়গাগুলো নানা ঘাটতি থাকার কারণে, এখানে যথাযথ ডে কেয়ার না থাকা, নারীদের মাতৃত্বকালীন সুবিধা না থাকা, আরও অনেক রকম সুবিধার অভাবে, আমরা অধিকারেরও অভাবে আমরা দেখা যায় যে নারীরা আসলে তার যে ভূমিকা রাখার কথা সমাজে, সেইটা সে আসলে রাখতে পারছে না। তো সে কারণে আমার মনে হয় যে নারীর নাগরিক হিসাবে নারীর যে সুযোগ অধিকার, সেটা কিভাবে আসলে প্রতিষ্ঠিত হবে সমাজে, সেটা আমাদের খুব দেখা দরকার। এরপরে আমি আবার বলবো যে আসলে বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আসলে আমরা কি দেখতে পাই। আমরা নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আবার আসি। একটা প্রসঙ্গ আসলো যে এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখছিলাম আমাদের অ্যাডভোকেট কামরুন নাহার বলেছেন আসলে যে প্রতিনিধিত্বের জায়গাটাতেও খুব কম, এবং আমরা যদি বলি যে যখন আসলে প্রার্থী দেওয়া হয় সেখানেও কিন্তু নারীর সংখ্যা আমরা দেখেছি আসলে যে সংখ্যাটা কম ছিল। তো আমি যদি বলি যে কেন আসলে, মানে এই আরও তো নারীর সুযোগ পাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি আমি বলি যে এই অবস্থাটা কেন আসলে? এটার আসলে বেশ কিছু অবস্থা আছে। প্রথম অবস্থা হচ্ছে মাইন্ডসেট। পুরুষের মাইন্ডসেটটা এখানে কাজ করে, যে তারা মনে করে যে পুরুষই এটার জন্য যোগ্য। আপনি দেখবেন মিছিল করবে, মিছিলের সামনে নারীকে দিবে। কেন নারীকে দিবে? কারণ নারী জোরে হাঁটতে পারে কম। তখন কিন্তু ওইটা কিন্তু পিছনে থাকার কথা ছিল, কিন্তু সেটা থাকে না, তখন সামনে থাকে। কারণ যে কোনো সেফ জোনে পুরুষ থাকলো, সব কাজগুলো নারী করলো,
কিন্তু যখনই ভাগাভাগির জিনিসটা, তখনই পুরুষ মেইন স্ট্রিমগুলো সব নিয়ে নিল, নিয়ে যদি কিছু থাকলো, নইলে মনে করে যে তুমি তো এটা অবৈতনিক। মানে নারী মানেই তা তখন রাজনীতিতে অবৈতনিক মনে করা হয় অনেকটা। এই মাইন্ডসেটটা যে পর্যন্ত চেঞ্জ না হবে সেটা পুরুষদের, নইলে দেখেন 36 বছর প্রায় নারীর শাসনে ছিল বাংলাদেশ, তাহলে নারী তো অনেক অ্যাডভান্স হওয়ার কথা ছিল, কারণ ওই নারীর হাতে তো সমস্তই 99% পুরুষ ছিল। তো পুরুষরা ওই জায়গাটায় আপনার আর এগোতে দেয় নাই। আপনি দেখেন, যদি আপনি একটা সংসদে দেখেন নারী কিছুটা এগিয়ে গেছে, পরের সংসদে দেখেন নারী আবার পিছিয়ে গেছে। আপনি যদি নারীর এই যে থোক বরাদ্দ বলি, যেটাই বলি সংরক্ষিত আসনগুলো, এটা আপনার মনে আছে যে 15 দিয়ে শুরু করেছিল, তারপরে এরশাদের সময় এটা 30টা হলো। একটা পর্যায়ে কিন্তু একটা পত্রিকায় আসলো সংসদ সদস্য 30 সেট অলংকার। নারীকে অলংকারের সাথে তুলনা করলো, কারণ রাজনীতি করা নারীগুলো কিন্তু সেখানে আসে নাই। যারা আসছে তারা কিন্তু রাজনীতির চেয়ে অন্য কাজগুলোতে ভালো এক্সপার্টিস ছিল। আচ্ছা, তো যে কারণে নারীর ওই ক্ষমতায়নটা ওই জায়গায় আর হতে পারে নাই। তো ওই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় পুরুষ এখনো মনে করে ওই জায়গাটাই বোধহয় নারীর অবস্থান। নারী যে মেঘে মেঘে এতটা বেলা হয়েছে, নারী যে নিজেকে অনেকটা সমৃদ্ধ করেছে সব কিছুতে। আমি 2টা ইউনিভার্সিটির কথা আর কলেজের কথা বললাম এইখানে এই জন্য যে সবচেয়ে বাংলাদেশের নাম করা 2টা জায়গার কথা আমি বললাম, যে এইখানে যদি নারী তার মেধার পরীক্ষায় যদি এগিয়ে যেতে পারে, তাহলে অন্য জায়গাগুলো কেন না? আপনি দেখেন পুরুষরা যারা রাজনীতি করে, অনেক পুরুষই কিন্তু শিক্ষায় অতটা ভালো না, বা ভালো হলো অতটা দেখাতে পারে নাই। কিন্তু নারীর ক্ষেত্রে শিক্ষিত হলেও নারী ওইখানে এগিয়ে যেতে পারে না, আরও 5টা গুণ যদি থাকে তাও এগিয়ে যেতে পারে না। ওইখানে তখন মনে হয় যে এই শিক্ষাটা না থাকলে বরং তাও মনে হয় কিছুটা এগোনো সম্ভব, কারণ একজন শিক্ষিত মানুষের বিবেক অনেক কিছু কিন্তু তাকে বাধাগ্রস্ত করে, তো যে কারণে সে অনেক কিছুই করতে পারে না। আরেকটা জিনিস, এখানে নারীরা আপনার যে জায়গাটায় কাজ করে সেই জায়গাটা কাজের মূল্যায়নটা তাদের খুব কম হয়। এই কাজের মূল্যায়নটা না হওয়ার জন্য নারীকে দেখে, আপনি আমাকে দেখে যদি আমার ছোট বোন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব, এরা যদি আমাকে ভালো কিছু দেখে তাহলে কিন্তু উদ্বুদ্ধ হবে। কিন্তু আমাকে যদি প্রতি পদক্ষেপে দেখে আমি হেরে যাচ্ছি, হাঁটতে হাঁটতে জিতেছি, এই জেতাকে জেতা বলে না, তখন কিন্তু ওরা এইখানে নিরুৎসাহিত হবে। যে কারণে নারী যে জায়গাটায় উৎসাহিত হলে সবচেয়ে বেটার হয়। আপনি দেখেন পৃথিবীর যে দেশগুলো নারীতে আপনার নারী রাজনীতিতে অগ্রসরমান, ওই দেশগুলো কিন্তু অনেক উন্নত। হোক সেটা আফ্রিকার মতো দেশ, হোক সেটা ইউরোপের দেশ, যে দেশই হোক না কেন, নারীর পার্সেন্টেজ যেখানে বেশি সেখানে কিন্তু সমাজটা এগিয়ে গেছে অনেকটা। আর বাংলাদেশে আপনি যদি হিসাব করেন, যেটা বলছিলাম, আপনার সংসদের, যেটা আমি থোক বরাদ্দের কথা বলি, এই সংরক্ষিত সংসদেও আপনার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 0.2% নারী দ্বিতীয়বার সংসদে আসতে পেরেছে। আপনি জানেন সংসদ কিন্তু এমনি একটা কঠিনতর জটিল জায়গা। এটা যদি আইন প্রণয়নের ক্ষেত্র আমি ধরি, সেটা কিন্তু শিখতে হয় এবং শিখতে হয়। সেখানে 5টা বছর একটা নারী বা পুরুষের ওরিয়েন্টেশন করতে করতে চলে যায়। একজন পুরুষ যেমন নিজের নামের সাথে 5 বারের এমপি 7 বারের এমপি ঘোষণা করতে পারে, খুব কম নারী আছে আপনি দেখবেন। তাদেরকে মনে করা হয়, যেমন ধরেন আওয়ামী লীগের সময় যে নারীগুলো এসছে, আপনি দেখেন অনেকেই বানান দেখে বানান উচ্চারণ করে কথা বলতে পারে নাই। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে ওই পুরুষ শাসিত সমাজে পুরুষটাকে মূল্যায়ন করতে হয়েছে, নারীকে না। পুরুষটাকে কিভাবে মূল্যায়ন করেছে? যে কোনোভাবে পুরুষ হয়তো মনোনয়ন পান নাই, অথবা মারা গেছে, অথবা যে কোনো কারণে তার নির্বাচন করা হয় নাই, তখন তার ঘর থেকে যদি যোগ্য না থাকে, যাকেই পাওয়া গেল তাকে নিয়ে আসলো। এটা একটা। আরেকটা হচ্ছে বড়, যেমন ধরেন যে সেই সময়কার শেখ হাসিনা সর্বোচ্চ নেত্রী, তার যে আত্মীয় স্বজন, তার যে পরিষদবর্গ, তার সাথে সেই প্রাইমারি স্কুলে কে বা কারা কবে পড়েছিল তাকে মূল্যায়ন করতে, কিংবা তার বাসায় কবে কে কাজ করেছিল, সে কোন কাজে মুগ্ধ হয়েছিল, সেই মুগ্ধতার দাম দিতে ওই নারীর ওই আসনটাকে ব্যবহার করা হয়েছে।
এই যে ব্যবহার, কোনখানে কোন জিনিসটা ব্যবহার হবে, এই জিনিসটা যদি আমরা না জানি, আমাদের কিন্তু সত্যি আসলে অসুবিধা সঠিক হয়। মূল্যায়নের যে অভাব, সেটাই সে কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা অ্যাডভোকেট কামরুন নাহার আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে আমরা দেখছি যে নারীর যে অবস্থান আমাদের সমাজে, এবং তারা অনেক জায়গায়, আপনি বলছিলেন একটা কথা যে কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রেও কিন্তু নারীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে এই কারণেই আসলে কর্মক্ষেত্রে তারা আসলে ঠিক তাদের কাছ থেকে যে আউটপুটটা আমাদের পাওয়া উচিত ছিল, আসলে সেটি হয়তো আমরা ঠিকঠাক পাচ্ছি না এই ক্ষেত্রে। তো এইটা কেন হচ্ছে, বা এটা থেকে আমরা কিভাবে বের হতে পারি? খুব সুন্দর প্রশ্ন। আমি তো মনে করি যে নারী পক্ষের একটা স্লোগান আছে, আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র। জন্মের পর থেকে সেই যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ মৃত্যু পর্যন্ত চলমান। তো এর মূলে কি রয়েছে আমি জানি না, কিন্তু স্বাভাবিকভাবেই আমি তো বলতে পারি যে নারীকে মানুষ হিসেবে গণ্য না করার যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি, এবং এই মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির কারণে, এবং এটা এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমাদের কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করেছিলেন, আমাদের একজন বিশাল নেতা, উনি নারী সম্পর্কে বিদ্বেষপূর্ণ আচরণ বক্তব্য বলছেন, কিন্তু সেটাকে প্রতিবাদ করছে না। নারীকে অবদমিত করে নানান ধরনের কটূক্তি করা হচ্ছে, নারীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গালি দেওয়া হচ্ছে, কিন্তু কেউ এটার প্রতিবাদ করছি না। আমরা এটা নিয়ে কারো কোনো কর্ণপাত নেই। ঠিক তেমনিভাবে আমি মনে করি প্রাচীনকাল থেকে সমাজে যে চিন্তা, চেতনা এবং দৃষ্টিভঙ্গি নারীকে সর্বদা অধস্তন করে রাখার যে, এবং অধস্তন ভাবা, এবং নারীর সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়, করলে এটার কোনো বিচার হবে না, আমি পার পেয়ে যাব, এটা একদম স্টাবলিশড করে ফেলেছি আমরা। এবং এটার জন্য আমরা এতদিন পর্যন্ত যত ক্ষমতাশীল সরকারই আমরা পেয়েছি, কেউ কিন্তু কোনো সুরাহা করেননি। তো যার কারণে এটা একদম স্বাভাবিকরণ হয়ে গেছে যে এটা নারীর প্রতি যা কিছু করা যায়। এবং এই যে নারীর প্রতি রাস্তাঘাটে, চল বাস, যে কোনোখানে পরিবহনে, যেখানেই যাচ্ছে না কেন, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানেই যাচ্ছে না কেন, নারীকে যে সারাক্ষণ যে অহরহ যে তার প্রতি যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে, এবং তাকে যৌন আক্রমণ করা হচ্ছে, এটা নিয়ে কারো, এবং এর জন্য নারী কেন এর শিকার হলো, সেই জন্য নারীকেই আবার দোষারোপ করা হচ্ছে। মানে নারী এখন কোন দিকে যাবে? সে আগালেও দোষী, পিছালেও দোষী। তো এই যে, এবং তার পোশাক পরিচ্ছদ, চলাফেরা, তো এটার জন্য আমি মনে করি চিন্তা, চেতনা এবং দৃষ্টিভঙ্গির একটা খুব ইতিবাচক পরিবর্তন হওয়া দরকার। এবং এটার জন্য নানানভাবে আমরা কাজ শুরু করেছি, কিন্তু এটা খুবই নগণ্য। এটার জন্য আমি মনে করি দেশব্যাপী এবং সরকারিভাবেই হওয়া উচিত যে একটা ক্যাম্পেইন হওয়া, যে প্রত্যেক ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়া যে নারীকে মানুষ হিসেবে দেখুন, চিনুন এবং সম্মান করুন। এবং নারীর, আপা যেটা বারবার করে বলছেন যে নারীর নাগরিক মর্যাদা, নারীকে কেন একটুখানি দেওয়া হবে, একটুখানি তার করুণা করা, এই চিন্তাভাবনা থেকে বের হতে হবে, একদম রাষ্ট্র থেকে শুরু করে সমাজ এবং ব্যক্তিগত পর্যায় থেকে। এবং এ প্রসঙ্গে যাদেরকে আমরা প্রতিপক্ষ বলছি এখন, যে নারীর প্রতিপক্ষ কি সবসময় পুরুষই হচ্ছেন, তো এই পুরুষদের যে চিন্তা ভাবনার জায়গাটা, যে উনি ঘরে এক ধরনের আচরণ করছেন, এই যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, যে নারীকেই কেন বাসায় এসে সন্তানের দেখভাল করতে হবে, কারণ দেখভাল করার জন্য তো আমার শরীরে যে অঙ্গগুলো আছে সেগুলোর তো দরকার হয় না, এটার জন্য তো একটা মানসিকতা এবং চেষ্টা দরকার হয়। তো সেই জায়গায় আমি মনে করি আঘাত করতে হবে চরমভাবে, এবং এটার জন্য প্রয়োজনে আমাদের যে কাঠামোগুলো আছে সেগুলোতে খুব করে নাড়া দেয়া, এবং এটার জন্য প্রয়োজনে কিছু নীতিমালা করা, বাধ্যতামূলক কিছু আইন করা এটার জন্য, এবং যদি কেউ এটা ভঙ্গ করে সেটা যেন জবাবদিহিতা এবং নিয়ন্ত্রণের আওতায় আনা যায়। আমি মনে করি সেটা একটা খুব জরুরি। এবং নারীর প্রতি যে নির্যাতনের যে ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত হতে দেখছি, এটার জন্য রাষ্ট্রকে একটা বড় পদক্ষেপ নিতে হবে, যে কোনো রকম কোনো নির্যাতন কেউ করে পার পেয়ে যাবে না। যে কিছুদিন আগেও আমরা দেখেছি 2010 সাল পর্যন্ত বাংলাদেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কোনো রকম কোনো বন্দোবস্ত ছিল না। এই যে পারিবারিক সহিংসতা প্রতিরোধের যে ব্যাপারগুলো, এটাকে ধরেই নেওয়া হচ্ছিল তার ব্যক্তিগত ব্যাপার। তো এই রকম মানসিকতা কিন্তু নীতি নির্ধারণী পর্যায় থেকে সকলেরই রয়েছে। তো সেখানে আমি মনে করি একটা বড় কাজ করার আছে, এবং আমাদের কাছে আরও দিন দিন বাড়ছে, কারণ এরকম মানসিকতার লোক আরও দিন দিন বাড়ছে। তো সেখানে আমি মনে করি যে আমরা যারা নারী আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছি বা আছি, তাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য, যে নারীর প্রতি যে কোনো অন্যায় রুখে দাঁড়ানোর জন্য খুব সম্মিলিত হওয়া, এবং সেই সম্মিলিত আন্দোলনে অবশ্যই নতুন সরকারকে খুব বড় পদক্ষেপ নিতে হবে, এবং যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর 51%
দায়িত্ব তো নারীর জন্য, কিন্তু তারা সারাক্ষণ বলে যে ও সব কিছু করবে নারী বিষয়ক মন্ত্রণালয়। এই মানসিকতাগুলোর পরিবর্তন হওয়া খুব জরুরি বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তাসলিমা আক্তার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আমরা জানি যে অর্থনীতিতে নারীদের একটা বড় ভূমিকা আছে আমাদের দেশের। আমরা আগেও বলেছি, তৈরি পোশাক শিল্পের কথাই যদি আমরা ধরি, ওখানে অনেক নারী শ্রমিক কিন্তু কাজ করেন। রমজান চলছে, সামনে ঈদ। আমরা প্রতিবার যেটা দেখি আসলে যে এই যে ঈদের আগে এই যে কর্মীদের বেতন বোনাস নিয়ে তাদেরকে রাস্তায় নামতে হয়, এক ধরনের জটিলতা কিন্তু আমরা দেখেছি আসলে। তো এটা কেন হচ্ছে আসলে, বা এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসব? আপনার এই প্রশ্নের আগে আমি আপনার আগের প্রশ্নটা সূত্র ধরে একটু কথা বলতে চাই যে আমাদের এবারের নির্বাচনেও কেন নারীদের অংশগ্রহণ কম ছিল। এটা অবশ্যই একটা খুবই মানে একটা চিন্তারই বিষয় যে আমাদের গণঅভ্যুত্থানে এত নারীরা অংশগ্রহণ করলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, যাদেরকে আমরা ঘরের মধ্যে দেখতাম, ছাত্ররা, তরুণরা এবং নারী আন্দোলনের কর্মীরা পর্যন্ত এই আন্দোলনে আসলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে নির্বাচনে কেন নারীদের অংশগ্রহণ 3.6। এইটার পেছনে আমরা হয়তো বলছি যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে মানুষ হিসেবে দেখছে না বা মানুষ হিসেবে গুরুত্ব দিচ্ছে না, বা আমরা এই জিনিসটার পরিবর্তন চাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিবর্তনটা আসলে আমাদের অবশ্যই রাজনৈতিক দল বলতে আমরা আসলে কি বুঝি, বা সমাজের দৃষ্টিভঙ্গি বলতে, সমাজটা তো নারী পুরুষের মিলে। সমাজ বলতে কি আমরা শুধু পুরুষকে বুঝি? আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি যার সুবিধাভোগী হচ্ছে পুরুষ, কিন্তু সেটার জন্য পুরো দায় কিন্তু আমি পুরুষকে দিতে পারবো না, কিন্তু সেটার দুর্ভোগটা আবার নারীরাই পোহাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবারের গণঅভ্যুত্থানের পরের যে পরিবেশটা, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যখন আমরা একত্রিত হওয়ার চেষ্টা করছি, সেই সময় আসলে নারীদের অংশগ্রহণ বেশি হওয়া দরকার ছিল, কিন্তু হয় নাই। এবং এই না হওয়ার পেছনে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের যে নীতিমালা, রাষ্ট্রের যে নারী বিষয়ক দৃষ্টিভঙ্গি, সেটা যেমন আছে, তেমনি আমাদের নারীদেরও আসলে আমার মনে হয় যে আমাদের নারীরা অনেক জায়গায় গিয়েছে, অর্থনীতিতে ভূমিকা রাখছে, আমাদের নারীরা গার্মেন্টসের শ্রমিক, আমাদের নারীরা পেশাজীবী, আমাদের নারীরা শিক্ষায় এগিয়ে গেছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা কেন না, এই প্রশ্নটা আমাদেরকেও কিন্তু করতে হবে। ফলে নারীদেরকেও আমার কাছে মনে হয় যে শুধু সংখ্যা না, গুণগতভাবেও তার দলের মধ্যে তার উপস্থিতি বাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত দলে নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশ না বাড়বে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটা জটিলতা থাকে, এবং সেইটা কিন্তু একেবারে সংসদ পর্যন্ত। তো আমার মনে হয় যে আমাদের ঘর থেকে শুরু করে ঘর, বাহির, সংসদ, প্রত্যেকটা জায়গায় একটা গণতান্ত্রিক, একটা ভারসাম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজের সেই 51% নারীকে কিন্তু শুধু দৃশ্যমান হলে হবে না, তাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসতে হবে। এবং সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আসার জন্য যেই লড়াইটা করতে হবে, সেটা ঘর থেকে শুরু করে আন্দোলনের মাঠ থেকে শুরু করে নিজের দলে এবং সংসদ পর্যন্ত, এবং সেইটার জন্য যত তিক্ততাই হোক, সেই লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আমার ঘরের মধ্যেও গণতন্ত্রের চর্চা করতে হবে, আমার বাইরেও করতে হবে। এবং ধরেন আমি বলতে পারি যে এখানে কিছু দৃষ্টান্ত কিন্তু স্থাপন হয়েছে। ধরেন রুমিন ফারহান, তাকে দল থেকে মনোনয়ন দেন, উনি স্বতন্ত্র দাঁড়াইছেন। তাসনিম যারা, উনি ওনার দলের সাথে একমত হইতে পারেন নাই, উনি স্বতন্ত্র দাঁড়াইছেন। আবার আমি নিজে দাঁড়াইছি, যেটা আমার কাছে মনে হয়েছিল যে এবার আমি ঢাকা 12-তে গণসংহতি আন্দোলন মাথাল মার্কে দাঁড়িয়েছিলাম, এবং আমরা দলগতভাবেই আমি দাঁড়িয়েছি, আমাদের দলের কেউ কেউ সমর্থন নিয়ে দাঁড়িয়েছে যুগপৎ আন্দোলনের ধারায়। কিন্তু আমার এই দাঁড়ানোর পেছনে, নির্বাচনে অংশগ্রহণ করার পেছনে মূল বিষয় ছিল যে এইবার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরাসরি নারীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা অনেক বেশি আলোচনা এসেছিল, এবং একটা দাবি আকারেও এসেছিল। এবং সেই দাবির আন্দোলনের একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমরা কেন টেবিল টকের মধ্যেই আলোচনাগুলো রাখবো। সেই জায়গা থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করাটাও নির্বাচনে অংশগ্রহণ করার একটা বিষয় ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে এবার যারা অংশগ্রহণ করছেন, যেমন নীলুফার আপা বলছিলেন যে আগে যাদেরকে সংসদে দেখা গেছে তাদের যে উপস্থাপন, তাদের যে ধরন, অনেক দুর্বলতা প্রকাশ পেত। কিন্তু আমার কাছে মনে হয় যে এইবারে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা আসলে বাংলাদেশের সামনের দিনের নারীদেরকে অনুপ্রাণিত করবে। এবং এই অংশগ্রহণটাই আসলে আমাদের অংশগ্রহণটা, অর্থপূর্ণ অংশগ্রহণটা আমাদের জন্য ভীষণ জরুরি। সেই জায়গাটায় আমার মনে হয় নারীদের কাজ করতে হবে। নারী আন্দোলনে যারা যুক্ত আছে, তারাই বা কতটা এই নারী যারা এবার নির্বাচন করলেন, তাদের পাশে কতটা ছিলেন, সেই প্রশ্ন করতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে নারীদের আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এবং একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয় শুধু নারীদের প্রশ্ন তুলতে হবে তা না, এই প্রশ্নের সাথে যখন একজন আমার পুরুষ
সহকর্মী, আমার রাজনৈতিক সহযোদ্ধাকেও যখন আমি যুক্ত করতে পারবো, তখনই আসলে আমার মনে হয় এই বিষয়গুলোর পরিবর্তন হবে। এবং সেটা খুবই জরুরি, কারণ আমি সিদ্ধান্ত গ্রহণে আমার ভূমিকা না থাকলে আমি সমাজে, ইতিহাসে আমার মানে নাগরিক মর্যাদার জায়গাটা থাকে না। আমরা একটু পোশাক শ্রমিকদের কথা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ জি বলেন। সেই জায়গাটায় যে কেন এই সমস্যা বারবার হচ্ছে আসলে? প্রত্যেকবারই আমরা দেখি যে যখন ঈদ আসে তখন আমাদের উদ্যোক্তারা তাদের অভাব অভিযোগের কথা বলেন, তাদের টাকা পয়সা নাই, তারা দুর্ভোগের মধ্যে আছে, এটা সবসময় বলেন। এইবার একটু বেশি করে বলতে পারছেন, যেহেতু আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। গত 17 মাস প্রায় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম, তার মধ্যে গণঅভ্যুত্থান হয়েছে এবং এবার একটা আন্তর্জাতিক পরিস্থিতিও আছে। সেই জায়গা থেকে একটা অর্থনীতির একটা চাপ আসার সম্ভাবনা আছে এরকম বলা হচ্ছে। কিন্তু এই যে মানে পোশাক শ্রমিকরা বলছে যে তাদের ঈদ বেতন বোনাসটা তারা সময় মতো পান না, এইটা কিন্তু মানে পুরনো, প্রতিবারই ঘটছে। ফলে সেইটাই কেন আমাদের মালিক এবং সরকার আসলে যথাযথ আগাম প্রস্তুতি রাখবে না, এটা আমাদের প্রশ্ন। আমরা সরকারকে বলেছি, সরকার একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেছে যে 7 কর্মদিবসের মধ্যে মাসের বেতন এবং 12ই মার্চের মধ্যে বোনাসটা দেওয়া। এবং আমরা সরকারের কাছেও এটা প্রত্যাশা করি, যেহেতু এখন নির্বাচিত সরকার এবং সেই সরকার নিশ্চয়ই এবার এটা হচ্ছে প্রথম ঈদ, আমি বলবো যে সরকারের সময়, নির্বাচিত সরকারের সময়ে এই প্রথমবার যাতে আমাদের শ্রমিকদের কোনো নির্যাতনের শিকার না হতে হয়, তারা যাতে ঈদটা পরিবার আনন্দ নিয়ে করতে পারে, সেটার জন্য সরকার একটা ভূমিকা রাখবে এবং মালিকরাও ভূমিকা রাখবে। সেটা অলরেডি আমরা মালিকদের কাছে এবং সরকারের কাছে সেই মেসেজ দিয়েছি এবং তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে এটা হবে। তা আমরা আশা করছি এখনো এবার যেন আমাদের শ্রমিকদের আর শ্রম ভবনের সামনে এসে ঈদ যাপন করতে না হয় আসলে। আমরা একটু অ্যাডভোকেট কামরুন নাহার আপনার কাছে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা দেখছি যে অপতথ্যের একটা বড় লক্ষ্য হচ্ছে নারীরা, এটা আমরা দেখছি। এটা আপনি যদি আমি বলি যে যারা নির্বাচন করেছেন প্রার্থী, তাদের ক্ষেত্রে বলি, আমরা যদি আসলে তারকা অভিনেতা অভিনেত্রীদের কথা বলি, আসলে সব জায়গায় মানে সবাই হচ্ছেন, বিশেষ করে নারীরা হচ্ছেন। তো এই ক্ষেত্রে এটা কেন ঘটছে আমাদের দেশে, বা এখান থেকে আমরা কিভাবে বের হব? না, যেটা আগেই আমি বললাম যে নারীর প্রতি যে কোনো আচরণ আমি যে কেউ করতে পারি এবং এটার জন্য কেউ আমাকে প্রশ্ন করবে না। এবং এই বিষয়টা আমরা রন্ধ্রে রন্ধ্রে আমরা ছড়িয়ে গেছে এবং সেই সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে আমি যে কোনো শ্রেণী পেশার মানুষই নারীকে যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারেন এবং যার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা দেখছি এখন আমাদের যে ডিজিটাল মাধ্যমে। তো এটার জন্য আমি মনে করি ওই মানসিকতাই যথেষ্ট যে নারী অধস্তন একটা মানুষ, তাকে মানুষ মনে করা হচ্ছে কিনা এটা হলো বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নে যতক্ষণ পর্যন্ত না আমরা কাজ করতে পারছি যে নারীকে মানুষ হিসেবে গণ্য করা এবং তাকে একজন মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধটা এখনও আমরা করে যাচ্ছি, যে সংবিধান আমাকে একবার বলছে তুমি সমান, আবার পরক্ষণেই এসে আমার ওটা দেওয়া হবে না, সেটা দেওয়া হবে না, শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তো এগুলো আমি মনে করি একটা বড় কারণ। এবং ডিজিটাল মাধ্যমটাকে আমরা যেভাবে ব্যবহার করছি সেখানে একটা কঠোর নিয়ন্ত্রণ থাকা দরকার বলে আমি মনে করি। নিয়ন্ত্রণ বলতে ওই রকম নিয়ন্ত্রণ যে সেটা যতটা নারী বিদ্বেষী হবে ঠিক তখনই মানে এমন একটা নিয়ন্ত্রণ থাকবে যে নারী বিদ্বেষী কথা যেখান থেকেই যেভাবেই আসুক না কেন সাথে সাথে সেটা প্রতিহত করতে হবে। এবং প্রতিহত করার জন্য সেরকম মেকানিজম আমরা কিন্তু দেখতে পাই। আমরা এর আগে দেখেছি যে আমাদের দেশের প্রধানকে নিয়ে কেউ কোনো কথা বললে কিন্তু সাথে সাথে তাকে চিহ্নিত করে ফেলা হতো, কিন্তু নারীকে নিয়ে এরকম কোনো কথা আমরা অনেক নেত্রীকে দেখেছি যে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাকে এতভাবে বুলিং করা হচ্ছে, সেটা কোনোভাবেই কেউ তোয়াক্কা করছে না, আরও মনে হচ্ছে মজা পাচ্ছে সবাই। তো এখানেই আমি মনে করি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে একটু কঠোর ভূমিকায় আসতে হবে, কারণ এটা তো সম্ভব নিয়ন্ত্রণ করা। তো সেই ভূমিকাটা যতক্ষণ পর্যন্ত না আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত নারীর এই অবস্থা আরও দিন দিন অধস্তনের থেকে অধস্তনতর হবে। এবং কিছুদিন আগে আমরা একজন ধর্মীয় ইসলামীপন্থী একটি দলের নেতাকে আমরা বলতে শুনেছি যে নানান রকম নারী বিদ্বেষী কথা। তো এই নারী বিদ্বেষী কথাগুলো যেখান থেকে আসুক না কেন, বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন যখন একটা প্রতিবেদন দেয়, সে অন্য অনেক কমিশনই অনেক প্রতিবেদন দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনও প্রতিবেদন দিয়েছে। তো এই প্রতিবেদনটা দেওয়ার পরে একটি ধর্মীয় দল যেভাবে এটাকে প্রত্যাহার করলো এবং প্রত্যাহার করতে সবাইকে আহ্বান
করলো, এটা নিয়ে কিন্তু তৎকালীন যে সরকার ছিল তারা কিন্তু তেমন কোনো প্রতিবাদী ভূমিকা রাখেনি। তো আমি মনে করি সেগুলো এগুলোর কারণ, যে যা ইচ্ছা তাই যাকে তাকে মানে সে যে শ্রেণী পেশারই হোক না কেন তার বিরুদ্ধে যে কোনো কথা যে কোনোভাবে বলা যায়, এবং সেটা আর মুখে মুখে তো বলাই যাচ্ছে, এখন লিখে লিখে দেওয়া যাচ্ছে এবং সেটা ছাপিয়ে দেওয়া যাচ্ছে, ছবি দিয়ে প্রকাশ করা যাচ্ছে। তো আমি মনে করি এখানে একটা কঠোর নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় পর্যায় থেকে আসা দরকার, এবং আমরা যারা বিভিন্ন অঙ্গে আছি, কাজ করছি, তাদেরকেও সে ব্যাপারে একটু সতর্ক থাকা এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা, যে এবং এটা পাঠ্যপুস্তকে, আমি জানি না পাঠ্যপুস্তকে সব কিছু ঢোকাতে গেলে পাঠ্যপুস্তক তো অনেক বড় হয়ে যাবে, কিন্তু এই মিনিমাম যে ন্যূনতম যে নারীকে শ্রদ্ধা করার যে চর্চাটা, এটা অব্যাহত রাখতে হবে, এবং যে সংস্কৃতি গড়ে উঠেছে নারী বিদ্বেষী, সেটা প্রতিহত করার জন্য সর্বস্তরে আমাদেরকে কাজ করতে হবে। জি, ধন্যবাদ। আমরা নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আবার আসি। নারীরা যখন, আপনি বলছিলেন এই কথাটা আসলে, যে নারীরা যখন সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকেন তখন কিন্তু সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। তো নারীর ক্ষমতায়নটা খুব জরুরি। তো সেক্ষেত্রে একটা নতুন সরকার এসছে, বা রাজনৈতিক দলগুলোর আসলে কি ভূমিকা নেওয়া উচিত এক্ষেত্রে, যে নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা সেটিকে যেন আসলে ঠিকঠাক গুরুত্ব দেওয়া যায়? দেখেন, নারীর ক্ষমতায়নটা মানসিকভাবে পুরুষরা যদি চিন্তা করে সমতার, যেটা এবারের প্রতিপাদ্য, গিফট টু গেইন, হ্যাঁ, তো এই জায়গাটা, এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা এই সমতাটা মানসিকভাবে রেডি থেকে বুঝতে হবে। এই জায়গাটা যদি তারা ছাড় দিতে পারে, এবং নারীর যেখানে যেখানে অন্তরায় আছে, লাইক আপনার রাজনীতিতে নারীর সমস্যাটা কোথায়? নারীর সমস্যাটা হচ্ছে নারীর পেশি শক্তি কম, নারীর সমস্যাটা হচ্ছে নারীর অর্থ কম, যে অর্থ আসলে কারোরই লাগার কথা না। এই যুগটা যেভাবে চলছে, পুরুষ যেভাবে অর্থটা পায় বা খরচ করে, একটা নারীকে ওইভাবে আপনার রিস্ক কেউ নিতে চায় না, বা নারী ওইভাবে নিজেকে চিন্তা করে না। নারী মেন্টালি কিন্তু অনেস্ট। এই অনেস্টির জায়গা থেকে নারী নিজেও নিতে চায় না, না নিলে কাউকে ভাগও দেওয়া যায় না। যে কারণে নারী যদি ক্ষমতায়নে, আপনার এম্পাওয়ারমেন্টে আসতো, তাহলে কিন্তু এই জাতিটা অনেকটা বেটার হতো, অনেকটা। এটার একটা, এই সরকারের কথা যেহেতু বললেন, আমি সরকার তো মাত্র 1 মাসও হয় নাই আসছে, যে এর মধ্যে রোজার চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সরকারের অনেক চ্যালেঞ্জ। তারপরেও সরকার যে তার ইস্তেহারে অথবা সরকারের 31 দফায় সরকার যে নারীকে সম্মানটা জানিয়েছে, ওই সম্মানের জায়গায় আমি খুব খুশি। সম্মানটা এরকম যে সরকার বুঝিয়েছে, যে মানে সরকারের দলটা, যে নারীরা সমাজে নিগৃহীত হয় কেন? পুরুষরা ইনকাম করে, পুরুষ এসে যখন একটা বাচ্চাও দেখে যে তার বাবা তার মাকে অর্থ দিচ্ছে, ওই অর্থ দিয়েই সে সব কিছু করছে, তার মানে সে বুঝে এই অর্থটা কোথা থেকে আসছে, এবং সম্মানটা ওখানেই সে প্রকারান্তরে চলে যায়। সেইখানে সরকার বা এই দল এই চিন্তাটা করেছে যে আমরা একটা ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ডে পয়সা যাই হোক না কেন, একটা এক্সট্রা পয়সা কিন্তু ভীষণ অন্যরকম মানুষকে গ্লু দেয়, অন্যরকম মানুষকে আপনার স্বপ্ন দেখায়, হোক যত কম বা বেশি। সেটা যদি নারীর হাতে থাকে, নারী তার যেখানে যেখানে সমস্যা, ওই সমস্যাটা তার নিজের মতো করে মিটাতে পারে। তো নিজের মতো করে মিটাতে পারে, কিংবা সঞ্চয় করতে পারে, কিংবা সন্তানের একটা ভালো কিছুর জন্য কিছু জমিয়ে আবার ওইটার সাথে অ্যাড করতে পারে। তখন কিন্তু তার মর্যাদা বাড়ে, তার নিজের যে অহমিকার জায়গাটা সেটা মজবুত হয়, এবং সে নিজে মনে করে যে আমি একবারে বিলীন হয়ে যায়নি, আমার মধ্যে কিছুটা আছে। তো এই জায়গাটা সরকার যে জায়গাটায় টাচ করেছেন, এটা যদি চালিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় যে নারীরা আরও অনেকটাই সমৃদ্ধ হবে। আমি আবারও বলছি, এখানে অর্থগত এটা বড় ব্যাপার না, তার সম্মানটা কত, অর্থের চেয়ে তার আমি অনারিয়ামটা, সম্মানটাকে আমি বেশি মর্যাদা দিতে চাই। তো এইভাবে যদি নারীকে চিন্তা করা হয়, এবং ঠিক একই জায়গায় যদি নারীকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আপনার পরিবার এবং রাজনীতি, এই জায়গাগুলোয় যদি আপনার একই অবস্থায় দেখা হয় নারীকে, তাহলে আমার মনে হয় না যে নারীর এই গ্যাপটা, এই ক্ষেত্রটা, এই আক্ষেপটা থেকে যাবে। এটা একটা সময় দূর হয়ে যাবে। এবং যে সরকারের মাধ্যমে দেখেন, সেই 1910 সালের ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে 2026 সালে বসেছি।
এবং এটা আমার ধারণা পৃথিবী যতদিন থাকবে এটা চলে যাবে এইভাবে। তো সেইভাবে আমরা মনে করি এই দেশেরও নারী মুক্তি যদি কারো হাত দিয়ে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সময় নারীরা প্রথমে ঘর থেকে বাইরে বের হয়েছে। উনি প্রথম বুঝতে পেরেছিলেন যে নারী মুক্তি বলি যাই বলি না কেন, অর্থনৈতিক মুক্তি বলি যাই বলি না কেন, পুরুষের পাশাপাশি নারী যদি কাজ না করে একটা পিছিয়ে পড়া দেশ কখনো এগিয়ে যেতে পারে না। যে কারণে উনি নারীদের শিক্ষার জায়গায় নিরক্ষরতা দূরীকরণ, নারীদের বাইরে কাজ করা, তখন আপনার কি সূর্যমুখীর চাষ হতো বা কি গমের চাষ হতো, সেইখানে নারীদের সরাসরি, কৃষি তো নারীরা পরোক্ষভাবে সব কাজই করে, কিন্তু সরাসরি কাজটা কিন্তু তখন থেকে নারী ক্ষেত খামারে যে কাজ করা, এই জিনিসটা কিন্তু তখন থেকে হয়েছে। বাট নারীর যে কথাটা তসলিমা আপা বলেছেন, যে নারীর যে জায়গাটা, অর্থের জায়গাটা, দেখেন পুরুষকে একই জায়গায় একই অর্থ, একই দিনের পারিশ্রমিক দেয় 500 থেকে 1000 টাকা, নারীর একই জায়গায় পারিশ্রমিক 100 থেকে শুরু হয়, সেটা সর্বোচ্চ 400-500 টাকা। পুরুষের কিন্তু শুরুই হয় 500 থেকে, মানে কতক্ষণ আপনি কাজ করবেন। তো এই জায়গাটায় অথচ আপনার অধ্যবসায়ের ক্ষেত্রে কিন্তু নারীর পুরুষের চেয়ে এগিয়ে, কারণ পুরুষের কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় তার ধূমপানের দরকার পড়ে, বিশেষ করে খেটে খাওয়া পুরুষগুলো কিন্তু অনেক বেশি এটাই অভ্যস্ত, এবং নারীর সেটার খুব কম পড়ে। নারী তার কাজটা তার মতো করে স্মুথলি সে ফাঁকি না দিয়ে করে যেতে পারে। তো এই জায়গায় অথচ সে তার শ্রমের দাম পাচ্ছে না। এই যে শ্রমের দাম না পাওয়াটা, এটা যেদিন আপনার সমান হবে, যেদিন প্রকৃত ঘন্টা হিসেবে পুরুষ এবং নারী সমান অর্থ পাবে, সেদিন আমি মনে করব যে নারীর ক্ষমতায়ন হয়েছে সম্পূর্ণরূপে। সেদিন আমি মনে করব যে নারী ক্ষমতায়নের দিকে চরমভাবে ধাবিত হচ্ছে। এর আগে আমি বলবো যে এই মানসিক অবস্থাটা পুরুষদের অবশ্যই দূর করতে হবে, এবং একটা নারী আর পুরুষের মধ্যে তফাৎটা দেখেন, একই চাকরি করে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড কিন্তু বাড়িতে গিয়ে খবরের পত্রিকা পড়ে অথবা টেলিভিশনে খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওয়াইফটা কিন্তু গিয়ে তার বাচ্চা সারাদিন কি খেয়েছে, রাতে কি খাবে, তার শ্বশুর শাশুড়ি কিভাবে চলবে, তার বাবা মার খোঁজ নেওয়া, সে কিন্তু সব কিছু করে। তো এবং ছুটির দিনগুলো একটা পুরুষ কিন্তু দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দেয়, নারী কিন্তু সেই এক সপ্তাহের কাপড় ধোয়া থেকে শুরু করে, এক সপ্তাহের রান্না করা থেকে শুরু করে, এক সপ্তাহের বাজারঘাট করা থেকে শুরু করে সব কিছুই তাকে করতে হয়। এই জায়গাটায় যতদিন পর্যন্ত পুরুষ ওই নারীর কাজের অর্ধেকের জায়গায় যতদিন পর্যন্ত হস্তক্ষেপ না করবে, ততদিন আমাদের কথাগুলো মুখে মুখেই থেকে যাবে, কাজে আর হবে না। জি, ধন্যবাদ। আমরা তাসলিমা আক্তার লিমা আপনার কাছে আসি, যে আমরা একটু আগামীর বাংলাদেশটা দেখতে চাই। আগামী 10 বা 20 বছরে বাংলাদেশের উন্নয়নের নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, আর নতুন প্রজন্মের নারীদের জন্য আসলে কী ধরনের পরিবেশ আমাদের তৈরি করা উচিত? ধন্যবাদ। আমি তার আগে আপার সাথে একটু নীলুফার আপার সাথে একটু যোগ করতে চাই। আপা যেটা বলছিলেন যে নারী পুরুষের যে সমান অংশগ্রহণটা সমাজের অগ্রগতির জন্য আমাদের দরকার, সেটা ঘর থেকে শুরু করা দরকার, এবং ঘরে দেখা যায় যে আমাদের নারীরা ঘরে ফিরে এসেও তাদেরকে ঘরের কাজ করতে হচ্ছে। আমার মনে হয় এই কাজটা বন্ধ করা দরকার নারীদের, কারণ আমার লড়াইটা ঘর থেকেই হবে, যে এই কাজটা আমার ন্যাচারাল না, যেটা আমার সামাজিক কাজ, যেটা আমরা সবাই করি, সেটা যেমন ঘরের মধ্যে এবং রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে হবে, সেই কাজটা আমাদের করা দরকার। গণঅভ্যুত্থানের পরে দুইটা শব্দ অনেক বেশি সামনে এসেছিল, একটা হচ্ছে বৈষম্যহীন সমাজ চাই আমরা, আর একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। এই দুটো জায়গা করতে গেলে আমাদের দেশে আসলে যারা বাংলাদেশের নাগরিক, সকলেরই সমান সুযোগ এবং নাগরিক অধিকার থাকা উচিত। ধরুন যারা চাকমা মারমা, তারা সংখ্যায় কম বলে কি তারা তাদের অধিকার পাবে না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তারা কি মুসলমানের থেকে সংখ্যায় কম বলে পাবে না? বরং নারী পুরুষের যে সংখ্যাগত জায়গায়, সেখানে আমরা 51% নারী, সেটা বরং একটা বড় সুযোগ হচ্ছে নারীদেরকে সংগঠিত করা। আমরা বলছি যে পুরুষদেরকে এই নারীর অধিকারের বিষয়ে সচেতন হতে হবে, অবশ্যই হতে হবে, কিন্তু আমার মনে করি তার আগে নারীদেরকেও হতে হবে, এবং এই নারীদেরকে সচেতনতার লড়াইটাকে তার ঘর থেকে করতে হবে। যেই কাজটা আমার করলে আমার ক্ষতি হইতেছে, আমি সামাজিক কাজে অংশ নিতে পারছি না, সেই কাজ কিন্তু আমার বন্ধ করতে হবে। সেটা ঘরের ভেতরে, সেটা দলের ভেতরে, আমার উপরে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটার বিরুদ্ধে আমার অবস্থান নিতে হবে। সেটাতে সাময়িকভাবে হয়তো আমাদের অনেক টানাপোড়েন হতে পারে, কিন্তু দিন শেষে এই লড়াইটা আমার ঘর থেকে সংসদ পর্যন্ত করাটা খুবই জরুরি। আর আমাদের
বাংলাদেশের একটা নতুন বাংলাদেশের জন্য একটা বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে স্বপ্ন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে আমরা একটা সাহস করেছি, সেটার জন্য আমাদের সমাজে নারী পুরুষ চাকমা মারমা গারো যাই বলেন, হিন্দু মুসলমান যত রকম বৈচিত্র্যপূর্ণ নাগরিক আছে তাদের সকলেই যাতে নাগরিক মর্যাদা পায়, সেটার জন্য রাষ্ট্রকে সেই রকম নীতি প্রণয়ন করতে হবে এবং যে বৈষম্যমূলক আইনগুলো আছে সেই আইনের পরিবর্তন করতে হবে। এবং বিশেষভাবে আমাদের দেশের যে শ্রমজীবী মেহনতি মানুষ কৃষক আছে তাদের সংখ্যা অনেক বেশি, তাদের মৌলিক অধিকার কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারবো না যে নিশ্চিত হয়েছে। কাগজে কলমে সংবিধানে আছে যে সবাই সমান সুযোগ পাবে, কিন্তু দেখা যায় যে তারা একটা মর্যাদাপূর্ণ মজুরি নেয়, আমাদের দেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নাই। এই জায়গাগুলোতেও, অর্থনীতির এই জায়গাগুলোতেও আমরা আশা করি যে সামনের দিনে যারা সরকার গঠন করেছে, সরকারে আছে, তারা যেমন এই বিষয়গুলোতে বিশেষ দৃষ্টি দিবে, একই সাথে আমাদের এই মানে বাংলাদেশকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নারী পুরুষ মিলে উভয় নিয়ে যাওয়ার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা আমার মনে হয় যে যারা সরকার গঠন করেছে এবং সরকার গঠন যারা করেও নাই, লড়াইয়ের মধ্যে, আন্দোলনের মধ্যেও আমাদের এই জায়গাটা রাখতে হবে। গণঅভ্যুত্থান আমাদের যেটা শিখিয়েছে আমি মনে করি যে জবাবদিহিতাহীনভাবে কেউ আসলে থাকতে পারে না। এবং গত 15 বছরে যে ফ্যাসিবাদী দুঃশাসন, একটা জবাবদিহিহীন, একটা অব্যবস্থাপনা, একটা দলীয়করণ, এই জায়গাগুলো যাতে আর তৈরি হতে না পারে, এই কারণে আমাদের প্রত্যেককেই আসলে সরকারকেও যাতে আমরা জবাবদিহিতার মধ্যে রাখতে পারি সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এবং আমি আশা করি যে আমাদের এখনকার সময় যে নারীরা যারা গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা পেয়েছে, যাদের একটা 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, সেই নারীরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য, ইতিহাসে ভূমিকা রাখার জন্য ঐক্যবদ্ধভাবে অনেক দূরে আগাতে পারবে। আমি আশাবাদী সেই জায়গায়। জি, আমরা একটু অ্যাডভোকেট কামরুন নাহার সময় একেবারে শেষের দিকে একটু আসি। যে বিষয়টা হয়তো আগেই বলা দরকার ছিল, বাল্য বিবাহ, এইটা একটা আমরা জানি যে একটা প্রতিবন্ধকতা নারীর উন্নয়নের কথা যদি বলি, তো এইটাতে মানে এটা কমছে না কেন, বা এটাকে আমরা কমাতে পারছি, বা কি করণীয় এখানে? না, আমরা আসলে কমাতে পারছি না, এবং কমাতে পারছি না তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো সামাজিকভাবে আমরা ওই শিশুকে, নারীকে এখনও বোঝা মনে করছি, এবং বোঝা মনে করার কারণে আমি নিরাপত্তাহীনতা আমি মনে করি একটা বড় কারণ। যে নিরাপত্তাহীনতার থেকে প্রতিরোধ করার জন্য আমি কোনো রকমে তাকে আমার বাড়ি থেকে আরেক বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করি। আর এর সঙ্গে আইনেরও একটা বড় ত্রুটি রয়েছে, যে আইনটিতে 2017 সালে যে আইনটি হয়েছিল, সেই আইনে বলা হয়েছিল যে 16 বছরের কাউকে যদি তার কল্যাণের সাথে, মানে আইনটাতে সেরকম একটি কথা আছে, তো এটা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার যে আমি 16 বছরের একজন মানুষকে শিশু বলবো নাকি বাল্যবিবাহ বলবো কি বলবো না, এই রকম বয়সের কারো বিয়ে হয়ে গেলে সে বিয়ে কি বাতিল হবে কি হবে না, তো এটা নিয়ে আর একটু বিশ্লেষণ করে আইনেও কিছু সংশোধনী আনা দরকার। কিন্তু আমি মনে করি নারীর জন্য শিক্ষা একটা বড়, শিক্ষার সুযোগটা যদি আর একটু প্রসারিত করা যায়, কারণ একজনকে যদি কোনো রকমে আমি কলেজ পর্যন্ত মানে পৌঁছে দিতে পারি, সে কিন্তু তার পথ নিজেই দেখে নিতে পারে। এবং সেরকম অনেক উদাহরণ আমরা তৈরি করেছি, বাংলাদেশে অনেক উদাহরণ রয়েছে। আমরা বাংলাদেশের খেলোয়াড়দের দিকে যদি তাকাই, যে গত কয়েকদিন ধরে একজন খেলোয়াড়ের নামে, আমাদের যে গোলকিপার, তার নামে অনেক আলোচনা হচ্ছে যে বাবা তাকে একটু সহযোগিতা করেছে, 20 টাকা করে প্রতিদিন দিত, তাকে খেলার সুযোগ করে দিচ্ছে, সে এখন জাতীয় দলের একজন বিশ্বমানের একজন খেলোয়াড় হয়ে গেছে। তা আমি মনে করি নারীর জন্য এই সুযোগগুলো তৈরি করে দেয়া আমরা যারা আছি তাদের সকলের দায়িত্ব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবার দায়িত্ব। এবং এর জন্য সামাজিক সচেতনতার বিকল্প নেই। যদিও সামাজিক সচেতনতা অনেক কাজ হয়েছে বলে আমরা দাবি করি, কিন্তু সেগুলো বিশ্লেষণ করা দরকার যে কতটা কি হয়েছে। এবং এগুলো নিয়ে অনেক পর্যালোচনা আমরা করেছি, পর্যালোচনা রিপোর্ট আমাদের কাছে আছে। সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনেক বড় প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপন করেছে। তো সেগুলোতে একটু খতিয়ে দেখে এটার জন্য প্রয়োজনীয় যে খাতগুলো রয়েছে, যে শিক্ষার জন্য যেমন প্রয়োজন দরকার, এবং আরেকটা জিনিস আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যে সাংস্কৃতিক যে লড়াইটা দরকার, সংস্কৃতির মাধ্যমে কিন্তু অন্যের মনের মধ্যে প্রবেশ করা খুব সহজ, তাকে সহজে একটা বার্তা দেওয়া যায়। এবং এটার জন্য আমাদের শিশু একাডেমি নেই, কিচ্ছু নেই, খেলাধুলার কোনো জায়গা নেই, বিকল্প কোনো কিছুই নেই, যে ওর লেখাপড়া পড়তে পারছে না বা তাকে বিয়ে দিয়ে দাও, মানে নারী মানেই তাকে যে বিয়ে দিয়ে দেওয়ার যে তার শেষ ভরসাস্থল হলো বিয়ে হওয়া, নারীর উন্নয়ন মানেই বিয়ে হওয়া। তো এই চিন্তা থেকে বের করে আনার জন্য আমি মনে করি একটা বড়
আন্দোলন দরকার এবং সেই আন্দোলনে পরিবারকে অবশ্যই যুক্ত করতে হবে। শুধু এই টেবিলে আলাপ করলেই হবে না বা বদ্ধ ঘরে সেমিনার করলেই হবে না, এবং এটার জন্য একদম রুটে গিয়ে আলাপ করা দরকার। কিছু কিছু উদাহরণ ইতিমধ্যে তৈরি হয়েছে, আমরা এর আগে দেখেছিলাম প্রবণতা, যমুক গ্রাম বাল্যবিবাহ মুক্ত হয়েছে, কিন্তু কীভাবে আমি এটাকে বাল্যবিবাহ মুক্ত করলাম এটা তো কেউ কখনো বিশ্লেষণ করিনি আমরা। তো এরকম মানে হটটক না করে একদম তৃণমূলে গিয়ে যে ওই মানুষগুলো কজন নারী কজন শিশু বাল্যবিয়ের ঝুঁকিতে আছে, সেই বাচ্চাগুলোকে কিভাবে আমরা মনিটরিংয়ের আওতায় আনতে পারি, যে কেন তারা এটা হচ্ছে। করোনার সময় আমরা দেখেছি কি নৃশংস ঘটনা ঘটেছে, স্কুল ফাঁকা হয়ে গেছে। তো এগুলো উদাহরণ অনেকগুলো আছে, আমি মনে করি সেখানে একটু মনোযোগটা দেওয়া দরকার, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, কাজী যারা রয়েছেন, প্রত্যেককে সমন্বিতভাবে কাজ করতে হবে। এবং এই যে বয়স যে নিবন্ধন মানে জন্ম নিবন্ধন যে প্রক্রিয়াটা ডিজিটালাইজ করা, যে এটার জন্য কোনো কারচুপি করার সুযোগ না থাকে, এগুলো আমি মনে করি অনেকগুলো খাতে ধাপে ধাপে কাজ রয়েছে, আরো কাজ করতে হবে নিশ্চয়ই অনেকগুলো। বাল্যবিবাহ একটু কামরুন আপার সাথে একটা লাইন যোগ করতে চাই। যেমন বাল্যবিবাহের প্রশ্নে আপা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা যদি এখনকার সময়টাও দেখি যে আমাদের 6 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, তার গলা কেটে দেওয়া হচ্ছে, এবং এই যে একটা মানে ভয়াবহ দৃশ্য, যে আমাদের নারীদেরকে আসলে সমাজ রাষ্ট্র কি দৃষ্টিতে দেখতে। 71-এও আমরা ধর্ষিত হিসাবে পরিচয় হয়েছিল, নারী কাজ কিন্তু কখনো কাজ হিসাবে স্বীকৃত হয়নি। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের নারীরা যে নাগরিক সেই পরিচয়টাকে যখন সমাজ কোনোভাবে ঢাকতে চায়, সেখানে নারীদেরকে অবশ্যই তার উপরে যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, সেটা মেনে নেওয়ার মানসিকতাটা আমাদের বদলাতে হবে। এবং আমাদের যে পুরুষ সহযোদ্ধা রয়েছে তাদেরকেও এটা স্বাভাবিক একটা ব্যাপার যে আমার সমাজে অর্ধেক অংশকে বাদ দিয়ে আমি আসলে সমাজের পরিবর্তন করতে চাই। যদি নিপীড়ক হিসাবে কারো পরিচয় যদি হয়, সেটাও তো কোনো পুরুষের জন্য কোনো মানে আরামদায়ক হওয়ার কথা না। ফলে আমাদের মেনে নেওয়ার রাজনীতিটা যেমন মানে মেনে নেওয়ার যে সেটা যেমন বদল করা দরকার যে কোনো মূল্যে। আমার মতে এটার জন্য যত পীড়াই হোক, এটা আমি বারবার করে বলতে চাই, আমি আমার নিজের দলের মধ্যেও বলি, বাইরেও বলি, যে এই মেনে নেওয়ার সমাজ আমাকে কি বলবে, রাষ্ট্র আমাকে কি বলবে, সমাজ রাষ্ট্র কিন্তু আমার বোঝা লাঘব করছে না। যতক্ষণ না করছে ততক্ষণ অবশ্যই আমাকে এই বাধাগুলো ডিঙোতে হবে এবং আমার পুরুষ সহযোদ্ধাদেরকেও যুক্ত করতে হবে। জি, নীলুফার চৌধুরী মনে একেবারে সময় শেষ, আমরা একটু আসি আপনার কাছে, যেটা হচ্ছে যে একটা বড় তরুণ প্রজন্ম রয়েছে আমাদের। আসলে তরুণরাও কিন্তু সমাজের একটা বড় অংশ। তাদের প্রতি আসলে আপনার উপদেশ কি থাকবে বা তাদের কি করা উচিত এই যে নারীদের উন্নয়ন? আমি 90-এর সময় এরশাদ বিরোধী আন্দোলনে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি। 90-এ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি। তারপরে আমি দেখেছি যে কিভাবে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা কিন্তু সবগুলো হল দরজা খুলে দেওয়া হয়েছিল শেষের দিকে, যেভাবে পেরেছি আন্দোলন করেছি, এবং একটা পর্যায়ে আমরা খুব কম বিরল প্রজাতির মতো টিকে আছি। কিন্তু 24-এ যে আন্দোলনটা হলো, সেখানে আমি নারীদের দেখে মুগ্ধ হয়েছিলাম। রাত 2টো, 3টে, 4টায় যখন আমি মিছিল দেখেছি তাদের, এবং পুরুষদের অনেক পরে দেখা গেছে প্রথম কাতারে অনেক নারী, বিশ্ববিদ্যালয় কলেজের হলগুলো থেকে বের হয়ে আসা নারী। এই যে নারীরা, আমি ভেবেছিলাম যে এরা বোধহয় স্টেবল করবে, এরা স্থিতিশীল হবে। কিন্তু দেখেন কি অবাক কাণ্ড, আমি যদি 24-এর আগস্ট থেকে এই 26-এর মার্চ, এটা 1.5 বছরের একটু বেশি, খুব বেশি না, এর মধ্যে যদি দেখি এরাও কিন্তু আমাদের মতোই বিরল প্রজাতিতে পরিণত হয়েছে। তো এই যে সময়ের ব্যবধান কিন্তু অনেক, কিন্তু আপনার বাহ্যিক যে অবস্থানটা নারীর, সেখানে কিন্তু নারী কিন্তু আবারও বঞ্চিত। তো আমি ওদেরকে যতটা সাহসিকতা নিয়ে চিন্তা করেছিলাম, আমি এখানে অভাব দেখতে পাচ্ছি। আমি আপনার মেসেজটা এইভাবে বলতে চাই যে ওরা যেন, আমরা যেখানে আটকে গেলাম, ওরা সেই গিটটা যেন ছোটায়। আমরা যেখানে যেটা বলতে পারিনি, ওরা যেন সেটা বলে। কারণ আমাদের পৃথিবীর থেকে ওদের পৃথিবীটা আরও 2 প্রজন্ম, 1 প্রজন্ম আগে পরে হয়েছে। সো ওরা যে চিন্তা শক্তি ওদের এই বয়সে, আমরা কিন্তু আমাদের ওই বয়সটায় কিন্তু আমাদের চিন্তা শক্তিটা কিন্তু আরেকটু পেছনের দিকে ছিল। সো তাহলে ওদের সমস্যাটা কোথায়? ওরা যেন অভিমান করে দূরে সরে না গিয়ে ওটা যেন আদায় করে ছাড়ে, এই কথাটাই আমি আমার এই এখনকার যে প্রজন্ম, যেটাকে জেনজি বলে,
আমি তাদের কাছে আচ্ছা, এটা। এটাই আশা করি যে ওরা যেন ওদের ন্যায্য হিস্সাটা পাই পাই করে বুঝে নেয়। আদায় করে নেয়। জি, অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট কামরুন নাহার এবং তাসলিমা আক্তার লিমা আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, নারীর অগ্রগতি মানেই সমাজের অগ্রগতি, আর নারীর ক্ষমতায়ন মানেই একটি সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনা। এবারের নারী দিবসে আমাদের প্রত্যাশা সমতা, সম্মান ও নিরাপত্তার ভিত্তিতে নারীরা আরও এগিয়ে যাবেন এবং তাদের অবদানে গড়ে উঠবে আরও একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ আগামী। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।